নমস্কার। গতকাল সন্ধ্যেতেও গোটা দেশের আলোচনার বিষয় ছিল দিল্লিতে বিস্ফোরণের ঘটনা। আজ ঠিক 24 ঘন্টা পরেই যেই বিহারের সেকেন্ড ফেজে ইলেকশনটা শেষ হয়েছে, সর্বভারতীয় রাজনীতির গোটা দৃষ্টি এখন এসে পড়েছে বিহারের ওপরে, যে বিহারের এক্সিট পোল কি বলছে। বিহারের এক্সিট পোল কি বলছে তার আগে আমি আপনাদের স্পষ্ট করে জানিয়ে নিই যে আজকে বেশ কয়েকটি এক্সিট পোলের ফলাফল ঘোষণা হয়েছে, কিন্তু দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে যে দুটি এক্সিট পোল মোটামুটিভাবে সঠিক আন্দাজ করেছে, সেই টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া, তারা আজকে বুথ ফেরত সমীক্ষা ঘোষণা করেনি। তারা ঘোষণা করবে আগামীকাল সন্ধেবেলা। সুতরাং আগামীকাল সন্ধেবেলা আমরা ফের টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়ার রেজাল্ট নিয়ে আলোচনায় আসব। তার আগে জানিয়ে রাখি যে আজকে যে সেকেন্ড ফেজ ইলেকশন হয়েছে, প্রথম দফার ভোটের মতোই এই সেকেন্ড ফেজে বাম্পার পোলিং হয়েছে। বিহারে স্বাধীনতার পর থেকে এত ভোটিং কখনোই ঘটেনি। ফার্স্ট ফেজে আমরা দেখেছি বিহারের পোলিং পার্সেন্টেজ ছিল 64.66%, অর্থাৎ গতবারের 57%, ওভারঅল 57% ছিল 2020 সালের ভোটের পোলিং পার্সেন্টেজ ছিল। তার থেকে একটা স্ট্রেট 7% জাম্প আমরা প্রথম দফায় দেখেছি। আর 2020 সালের প্রথম দফায় 56% পোলিং হয়েছিল, তার থেকে 8.5% জাম্প দেখেছি। আজকে কি দেখলাম? আজকে দেখলাম গতবারের যে 57% ওভারঅল পোলিং পার্সেন্ট ছিল, তার থেকে 10%-এর বেশি জাম্প, তাও বিকেল 5টা পর্যন্ত। মানে 5টা পর্যন্ত হিসেব হচ্ছে যে বিহারে 67.79% ভোট পড়েছে। তারপরেও ভোটার বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন, এবং এই পার্সেন্টেজ 69-70% পর্যন্ত চলে যেতে পারে। ইভেন কাটিহারে আমরা দেখলাম ভোট পড়েছে 75%। সুতরাং হিউজ পোলিং, অর্থাৎ গতবারের থেকে স্ট্রেট 10% জাম্প। এখন এই 10% জাম্প যখনই ঘটে একটা ভোটে, তখন ধরে নেওয়া হয় যে প্রতিষ্ঠান বিরোধী ভোট, অর্থাৎ সরকারের বিরুদ্ধে মানুষের অসন্তোষ আছড়ে পড়ছে ব্যালট বক্সে বা ভোটিং মেশিনে। কিন্তু আজকে যে বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে, এখনো পর্যন্ত যে ফলাফল আমি আপনাদের প্রথমে জানাবো যে কারা কি বলছেন, এবং তারপরে আমরা বিশ্লেষণে যাব। তাতে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত যে কটা বুথ ফেরত সমীক্ষা প্রকাশ হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে এনডিএ সুইপ করছে। মেজরিটি মার্ক 122। বিহারে মোট 243টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে 122টি পেলে সরকার গঠন করতে পারবে কোনো দল বা কোনো জোট। অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা বলছে যে এনডিএ 150 পর্যন্ত চলে যেতে পারে। কেউ কেউ বলছে যে 160, 165, 167 এরকম। তো হুইচ ইজ হিউজ। এবং মহাগঠবন্ধন তুলনায় 95 থেকে 100টি আসন পেতে পারে। কংগ্রেস, আরজেডি এবং তাদের সঙ্গে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো রয়েছে, তারা মিলিয়ে ম্যাক্সিমাম 100টা সিট পেতে পারে। আর প্রশান্ত কিশোর, অধিকাংশ বুথ ফেরত সমীক্ষা জানাচ্ছে প্রশান্ত কিশোর হয়তো খাতাই খুলতে পারবেন না, হয়তো একটা আসনেও জিতবেন না। আবার কেউ কেউ বলছেন যে যদি বা জেতেন, ম্যাক্সিমাম 5টা সিটে জিততে পারেন। এখন দেখব আমরা যে বুথ ফেরত সমীক্ষাগুলো কে কত নম্বর দিল। এখানে ইন্টারেস্টিং দেখা যাচ্ছে যে দৈনিক ভাস্কর, তারা যে বুথ ফেরত সমীক্ষা করেছেন, তাতে তারা বলছেন যে এনডিএ পেতে পারে 145 থেকে 160টি সিট, মহাগঠবন্ধন পেতে পারে 73 থেকে 91টি সিট, আর বাকিরা 5 থেকে 7টি। ডিভি রিসার্চ তারা বলছে এনডিএ পেতে পারে 137টি আসন, আর মহাগঠবন্ধন পেতে পারে 83 থেকে 98টি আসন। জেভিসি বলছে 135 থেকে 63টি আসন পেতে পারে এনডিএ, মহাগঠবন্ধন পেতে পারে 88 থেকে 103টি আসন। ম্যাট্রিক্স জানাচ্ছে এনডিএ পেতে পারে 147 থেকে 167টি আসন, আর মহাগঠবন্ধন পেতে পারে 70 থেকে 90টি আসন। পি মার্ক জানাচ্ছে যে 142 থেকে 162টি আসন পেতে পারে এনডিএ, এবং মহাগঠবন্ধন পেতে পারে 80 থেকে 98টি আসন। আর চাণক্য স্ট্র্যাটেজিস তারা জানাচ্ছে যে এনডিএ পেতে পারে 130 থেকে 138টি আসন, আর মহাগঠবন্ধন পেতে পারে 100 থেকে 108টি আসন। এখানে জানিয়ে রাখি যে চাণক্য স্ট্র্যাটেজিস এরা কিন্তু টুডেস চাণক্য নয়, অর্থাৎ মেইন যে চাণক্যর কথা আমি আপনাদের বলছিলাম, তারা কিন্তু এই চাণক্য স্ট্র্যাটেজিস নয়। চাণক্য, টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া, তাদের
বুথ ফেরত সমীক্ষার ফলাফল কিন্তু কাল সন্ধ্যে প্রকাশ হবে। এই দুটো বুথ ফেরত সমীক্ষক সংস্থা ধারাবাহিকভাবে মোটামুটিভাবে মিলিয়ে দিয়েছে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে। একমাত্র অ্যাক্সিস মাই ইন্ডিয়া ডাহা ফেল করেছিল গতবার লোকসভা ভোটে, 2024 সালে লোকসভা ভোটে। প্রদীপ গুপ্তা অ্যাক্সিস মাই ইন্ডিয়া কর্ণধার জানিয়েছিলেন যে এনডিএ 400 ক্রস করতে পারে, কিন্তু এনডিএ 240-এই থেমে যায়। তো সেটা একটা প্রদীপ গুপ্তার ডাহা একটা ফেল করেছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি অর্থের বিনিময়ে এসব কাজ করেছেন। কিন্তু তার আগে প্রদীপ গুপ্তা একটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। সেটা হলো যে 2014 সালে যখন নরেন্দ্র মোদী সরকার প্রথমবার ক্ষমতায় আসে, তার পরের বছরই বিহারে ভোট হয় 2015 সালে। এই 2015 সালে অ্যাক্সিস মাই ইন্ডিয়া একটি বেসরকারি হিন্দি চ্যানেলের জন্য এবং ইংরেজি চ্যানেলের জন্য সমীক্ষা করেছিল। সেই সমীক্ষায় অ্যাক্সিস মাই ইন্ডিয়া দেখিয়েছিল যে আরজেডি এবং জেডিইউ জোট বিহারে সুইপ করছে, এমন সুইপ করবে যে প্রায় 2/3 সিট পেয়ে যাবে। আর সবাই দেখিয়েছিল যে না, এনডিএ মানে বিজেপি জিতছে, বিজেপি জিতছে, বিজেপি জিতছে, সব সমীক্ষা। আর অ্যাক্সিস মাই ইন্ডিয়া পুরো উল্টো। এমনই তার বুথ ফেরত সমীক্ষা ছিল যে চ্যানেলের জন্য তারা সমীক্ষাটি করেছিলেন সেই চ্যানেল ভয়ে আর সমীক্ষাটি দেখায়নি। অথচ দেখা যায় যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া একদম রাইটলি প্রেডিক্ট করেছিল। তার ফলে বিহারে মোদী সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রে বিহারে যে প্রথম এক্সিট পোল, সেই এক্সিট পোলে কিন্তু 100 পেয়েছিল অ্যাক্সিস মাই ইন্ডিয়া। এখন এইসব যে সমীক্ষক সংস্থাগুলো তারা কারা ঠিক কারা ভুল এসবের মধ্যে আমি ঢুকছি না, কিন্তু দুটো ইন্টারেস্টিং জিনিস আমার মনে হচ্ছে যে আজকে এক্সিট পোল দেখে এবং ওভারঅল বিহারের যে পোলিং প্যাটার্ন দেখে। এক, সেটা হচ্ছে যে হিস্টোরিক্যালি বিহারে সবচেয়ে বেশি হারে ভোট পড়ল। প্রথম দফায় 64.66%, সেকেন্ড ফেজে 67.79% এবং এটা প্রায় 69-70 চলে যেতে পারে। তার মানে অ্যাভারেজ করলে, দুটো দফা অ্যাভারেজ করলে প্রায় 67% পোলিং হতে পারে। তার মানে হচ্ছে গতবারের থেকে ডাইরেক্ট 10% জাম্প। এই ডাইরেক্ট 10% যখন জাম্প হচ্ছে তখন সবটাই কি এনডিএর অনুকূলে যাচ্ছে? কারণ প্রচলিত ধারণা হচ্ছে যে এইরকম দুম করে পোলিং পার্সেন্টেজ বেড়ে যাওয়া মানে সরকার বিরোধী ভোট। বিহারে নীতিশ কুমার প্রায় টানা এদিক ওদিক করে, কখনো লালু প্রসাদের হাত ধরে, কখনো নরেন্দ্র মোদীর হাত ধরে টানা 20 বছর মুখ্যমন্ত্রী পদে রয়েছেন। তো টানা 20 বছর থাকার পরে একটা কি প্রো ইনকামবেন্সি এরকম হতে পারে, মানে সরকারের পক্ষে ভোট, যে প্রায় 10% এক্সট্রা পোলিং হলো এবং তার পুরো সুবিধা এনডিএ নিয়ে যাচ্ছে। এবং যেটা বিজেপি দাবি করছে সেটা হচ্ছে যে এই যে ভোটের আগে নীতিশ কুমারের সরকার প্রায় 1,23,00,000 মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠিয়েছেন, তারই রেজাল্টে মহিলারা বেশি বেশি করে ভোট দিতে এসেছেন এবং তার প্রভাব দেখা গেছে ভোট বাক্সে, এবং সেটাই জন্যই এনডিএ সুইপ করছে, এটা তাদের যুক্তি। কিন্তু এই যুক্তি অনেকের কাছে যুক্তিগ্রাহ্য হচ্ছে না। তারা মনে করছেন যে বিহারে তো মহিলারা নীতিশ কুমারকে ভোট দিচ্ছিলেনই, আজকে থেকে নয়। 2005 সালে নীতিশ কুমার যখন সরকারে প্রথম আসেন, যখন মুখ্যমন্ত্রী হন, প্রথমবার নয়, প্রথমবার 2020 সালে ব্রিফ টাইমের জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন। পরে পাকাপাকিভাবে 2005 সালে মুখ্যমন্ত্রী হন এবং তারপরেই নীতিশ কুমার মেয়েদের সাইকেল দেওয়া শুরু করেছিলেন, মেয়েদের সামাজিক ক্ষমতায়নের কাজ করেন, বিহারে মদ বন্ধ করে দেন, মদ নিষিদ্ধ করে দেন, এবং মহিলাদের এই যে পঞ্চায়েতে সংরক্ষণ, পুলিশের চাকরিতে মহিলাদের 33% না 35% সংরক্ষণ, এই ধারাবাহিকভাবে নীতিশ কুমার একটা কিন্তু মহিলা ভোট ব্যাংককে একটা অযত্নে লালন পালন করা এবং তৈরি করার চেষ্টা করেছেন। তার ফলে একটা তো নীতিশ কুমারের একটা পোক্ত জনভিত্তি ছিল মহিলাদের মধ্যে, কিন্তু এই 10,000 টাকা তা সেই মহিলারাই পেয়েছেন। 1,23,00,000 মহিলা 10,000 টাকা পেয়েছেন, তাদের মধ্যে বেশিরভাগ বা সিংহভাগই হচ্ছে যে সেই মহিলা যারা 2005 সাল থেকে সুবিধা পেয়ে এসেছেন। তার ফলে নতুন করে এমন ভোট ব্যাংক, একটা ভোট তৈরি হয়ে গেল, প্রায় 10% ভোট, যেটা এনডিএর দিকে চলে গেল। এইটা একটা কোথাও একটা খটকা লাগার বিষয়। দ্বিতীয় খটকা লাগার বিষয় হচ্ছে যে প্রশান্ত কিশোরের যে ক্যাম্পেইন আমরা দেখেছি, প্রশান্ত কিশোর যে
বিহারে বিশাল সোনা ফলিয়ে ফেলবেন এটা অনেকেই মানে কেউই হয়তো বলেননি, কিন্তু প্রশান্ত কিশোরের যে ক্যাম্পেইন সেটা তো সরকার বিরোধী ক্যাম্পেইন ছিল, কিছুটা আরজেডিরও সমালোচনা করেছেন। তার ফলে প্রশান্ত কিশোরের যে ক্যাম্পেইনটা সেটা হচ্ছে মহাগঠবন্ধনকে, তিনি যদি নিজে না ভোট পান তাহলে তার যে প্রচার মহাগঠবন্ধনকে কমপ্লিমেন্ট করা উচিত ছিল, মানে হয়তো করেছে এটাই ধারণা ছিল, কিন্তু তাহলে সেই যে পারসেপশন সেটার সাথে এক্সিট পোলের যে আজকের যে একটা যে হিসেব দেখানো হচ্ছে সেটা মিলছে না। তার ফলে ভোট বাক্স যে খুললে প্রকৃতপক্ষে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি বিহারে কি হয়েছে এবং যে কোন কারণে ঠিক, এবং যদি সত্যি আজকে এক্সিট পোলের সাথে প্রকৃত ফলাফল মিলে যায় তাহলে বোঝা যাবে গণনার সময় যে ঠিক কি কারণে, অন্তত কিছুটা অন্তত আন্দাজ পাওয়া যাবে। আজকে যে দ্বিতীয় দফায় ভোট হয়েছে সেই দ্বিতীয় দফায় ভোট হয়েছে সীমাঞ্চলে। এই সীমাঞ্চলে কিন্তু যতটা বিজেপি শক্তিশালী ততটাই আরজেডি এবং কংগ্রেস শক্তিশালী, এবং এমন এমন জায়গা সব ভোট হয়েছে, কাটিহার, কিষানগঞ্জ, মধুবনী, চম্পারণ, সাপোল, আরারাই, এখানে এসব জায়গাগুলোতে তো এখানে সংখ্যালঘু জনভিত্তিক জনগোষ্ঠী বা জনবসতি অনেক বেশি, এবং এখানে আজকে দেখেছি যে পোলিং পার্সেন্ট হিউজ। তাহলে এখানে কি ফলাফল হলো, কি ধরনের ফলাফল হতে পারে এখানে, এইগুলো একটা বড় প্রশ্ন কিন্তু রয়ে গেছে। ফলে আজকে যে বুথ ফেরত সমীক্ষা যে যারা করেছেন তাদের সেই সব সমীক্ষা থেকে একটা ক্রুড নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এবং সেই নাম্বারটা হচ্ছে যে পরিষ্কারভাবে তারা জানাচ্ছেন যে বিহারের জনাদেশ স্পষ্ট এবং স্পষ্টভাবে নীতিশ কুমারের পক্ষে গেছে, এনডিএর পক্ষে গেছে, এবং নীতিশ কুমার তথা এনডিএ জোট বিহারে সুইপ করতে চলেছে, 150 সিট বা তার বেশি সিট পেতে পারে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার থেকে জন্য প্রয়োজনীয় যে 122টা সিট তার থেকে প্রায় 25-30টা বেশি সিট পেতে পারে, আর মহাগঠবন্ধন পেতে পারে 95 থেকে 100টা সিট। কিন্তু এই যে ক্রুড নাম্বার, এই ক্রুড নাম্বারের নেপথ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে গেল যে অ্যাকচুয়ালি যারা 20 বছরের সরকার, সেই সরকার যখন আরও একবার ভোটে যাচ্ছে, মুখোমুখি হচ্ছে, তখন 10% ভোটিং বেড়ে গেল, অথচ সেই 10% ভোটিং বাড়ার ফলেও একটা প্রো ইনকামবেন্সির ট্রেন্ড আমরা দেখতে পেলাম এক্সিট পোলে। এটা কতদূর সত্যি এবং বাস্তবে কি হয়েছে সেটা 14ই নভেম্বর জানা যাবে সকাল থেকে। সেদিনকেও আমরা আসবো ভোটের ফলাফলের ধারাবাহিকভাবে আপনাদের জানাতে এবং তার বিশ্লেষণের জন্য। আর কালকে সন্ধেবেলা অর্থাৎ বুধবার সন্ধেবেলা যখন টুডেস চাণক্য এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া তাদের বুথ ফেরত সমীক্ষা জানাবে, তখন আমরা ফের আসবো এবং দেখার যে এই দুটো পোড় খাওয়া সমীক্ষক সংস্থা তারা শেষ পর্যন্ত কি বিহারের পূর্বাভাস জানায়। আজ এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।